আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, বিটিভি নিউজের স্বাস্থ্য বার্তা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি নীলুফার জাহান। বর্তমান পৃথিবীতে ক্যান্সার, লিভার সিরোসিস, কিডনির জটিলতা, ডায়াবেটিস সহ নানা রোগ ব্যাধিতে ভুগছে মানুষ। আরও রয়েছে মশাবাহিত ম্যালেরিয়া, ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো প্রাণঘাতী রোগ। সাধারণ মানুষকে এসব জটিল রোগ ব্যাধি থেকে রক্ষায় বিশ্বজুড়ে নানান গবেষণা চলছে। আবিষ্কার হচ্ছে নানা ওষুধ, টিকা, চিকিৎসা পদ্ধতি আর নতুন নতুন যন্ত্রপাতি। ফলে রক্ষা পাচ্ছে বহু মানুষের জীবন। স্বাস্থ্য বার্তার এই আয়োজনে আমরা আপনাদের কাছে চিকিৎসা বিজ্ঞানের নতুন নতুন গবেষণা ও অগ্রগতির কথা তুলে ধরতে চাই। আমরা আপনাদের জানাতে চাই নানা রোগ ব্যাধি, খাদ্যে ভেজাল, মানসিক চাপ, পরিবেশ দূষণ, শব্দ দূষণ, বায়ু দূষণের এই যুগেও কিভাবে কিছুটা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা আপনাদের জানাবো কোথায় চিকিৎসা খরচ কেমন, কোথায় পাবেন কম খরচে ভালো চিকিৎসা সেবা, এমন সব দরকারি তথ্য। তাই এই আয়োজনে আমাদের সঙ্গেই থাকুন। আমরা যেসব খাবার গ্রহণ করি তা থেকে পুষ্টি উপাদানগুলো সরাসরি শরীরে শোষিত হয় না। খাবারের সঙ্গে মশলা যুক্ত করলে তা খাবার থেকে প্রয়োজনীয় ভিটামিন ও মিনারেল বা খনিজ উপাদান শোষণে সহায়তা করে। বিজ্ঞানীরা জানিয়েছেন, মশলা শুধু খাবারকে সুস্বাদু করে না, মশলা খাবারে থাকা বিভিন্ন পুষ্টি উপাদানগুলোকে আরও শক্তিশালী করে। আমরা যেসব খাবার গ্রহণ করি তার সঙ্গে মশলা যুক্ত করলে তা খাবার থেকে প্রয়োজনীয় ভিটামিন ও মিনারেল বা খনিজ উপাদান শোষণে সহায়তা করে। বিজ্ঞানীরা জানিয়েছেন, মশলা খাবারে থাকা বিভিন্ন পুষ্টি উপাদানগুলোকে আরও শক্তিশালী করে। গোলমরিচ নামে একটি মশলার সঙ্গে আমরা সবাই পরিচিত। হাজার বছরের বেশি সময় ধরে এই মশলাটি খাবারের স্বাদ আনতে ব্যবহৃত হয়ে আসছে। গোলমরিচ নামের এই মশলাটি বলতে গেলে সবচেয়ে সাধারণ খাবারটিকেও সুস্বাদু করে তুলতে পারে। ভারতে প্রায় ৩৫০০ বছর ধরে গোলমরিচের চাষ হয়ে আসছে। এটা ছিল প্রাচীন ভারতের সবচেয়ে মূল্যবান পণ্য। আমরা জেনে অথবা না জেনে এই মশলাটি বিভিন্ন খাবারে ছড়িয়ে দেই। আজ আমরা জানব এই অসাধারণ মশলাটির উপকারী গুণাগুণ সম্পর্কে। খাবারে গোলমরিচ যোগ করলে তা শুধু এর স্বাদই বাড়ায় না, এটা খাবার থেকে অধিক পরিমাণ পুষ্টি উপাদান শোষণে সহায়তা করে। আমরা অনেকেই ভুট্টা খেয়ে থাকি। ভুট্টায় থাকা এক ধরনের রাসায়নিক উপাদান রক্তে অধিক পরিমাণ ভিটামিন ও অন্যান্য পুষ্টি উপাদান শোষণে সহায়তা করে। তাছাড়া দুধ এবং অলিভ অয়েলে থাকা এক ধরনের চর্বি জাতীয় অণুকণা শরীরে পুষ্টির মাত্রা বৃদ্ধি করে। এই প্রক্রিয়াকে কাজে লাগিয়ে বিজ্ঞানীরা এমন সব পুষ্টি সমৃদ্ধ খাবার তৈরির চেষ্টা করছেন যা মানুষের জন্য উপকারী হবে, যারা খাবার থেকে সহজে পুষ্টি উপাদান শোষণ করতে পারেন না। খুব পুষ্টিকর খাবার খেলেও আমরা অনেক সময় প্রয়োজনীয় পুষ্টি উপাদান থেকে বঞ্চিত হই, কারণ আমাদের পরিপাকতন্ত্র খাবার থেকে পুষ্টি উপাদানগুলো শোষণ করতে পারে না। ভুট্টার কথায় ধরা যাক, ভুট্টার দানার উপর একটি শক্ত আবরণ থাকে যা এর অভ্যন্তরে ফাইবার, ভিটামিন, প্রোটিন এবং পটাশিয়ামের মতো পুষ্টিকণা ধারণ করে। আমরা যদি ভুট্টার দানা চিবিয়ে না খাই তবে এর পুষ্টি উপাদানগুলো আমাদের শরীরে শোষিত হয় না। যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস বিশ্ববিদ্যালয়ের ফুড সায়েন্স বিভাগের অধ্যাপক ডেভিড জুলিয়ান ম্যাক ক্লামেন্টস জানিয়েছেন, ভুট্টা ভালোভাবে চিবিয়ে না খেলে এটা শুধুমাত্র মুখ দিয়ে প্রবেশ করে আর টয়লেটে এর পরিসমাপ্তি ঘটে। এটা শরীরের কোনো কাজেই আসে না। আমরা যদি ভুট্টা চিবিয়ে খাই তবে এর পুষ্টি কণাগুলো বেরিয়ে আসে এবং দেহে সহজেই শোষিত হয়। আমরা যেসব খাবার খাই তাতে পুষ্টি উপাদানগুলো প্রোটিন, কার্বোহাইড্রেট এবং ফ্যাটের জটিল গঠন বা কাঠামোর মধ্যে আবদ্ধ থাকে। খাবারের উপকার পেতে হলে এসব পুষ্টি কণাগুলোকে খাবারের জটিল গঠন থেকে বের করে আনতে হয়। তাছাড়া আরও কিছু প্রতিবন্ধকতা রয়েছে যা ভিটামিনকে শরীরে মিশে যেতে বাধা দেয়। কোনো খাবারের পুষ্টি উপাদানগুলো যখন খাবার থেকে বেরিয়ে আসে তখন তা পাকস্থলীতে থাকা পাচক রসের সঙ্গে মিশে যেতে হয়। পরিপাকতন্ত্র থেকে এসব পুষ্টি উপাদান ক্ষুদ্রান্তে পরিবাহিত হয়। ক্ষুদ্রান্তে থাকা এন্টারোসাইটস নামে এক ধরনের বিশেষ কোষের মাধ্যমে এসব পুষ্টি উপাদান রক্তধারায় মিশে যায়। আমরা খাবারের মাধ্যমে ভিটামিন এ, ডি, ই এবং কে গ্রহণ করে থাকি। এসব ভিটামিন তেল জাতীয় পদার্থে দ্রবীভূত হয়, পানিতে দ্রবীভূত হয় না।
তাই আমরা ভিটামিন এ, ডি, ই, কে সমৃদ্ধ খাবার গ্রহণ করলেও এর থেকে পুষ্টি উপাদানগুলো শোষণে এর সঙ্গে তেল জাতীয় পদার্থ থাকতে হবে। পুষ্টিবিজ্ঞানী ম্যাক ক্ল্যামেন্টস জানিয়েছেন, আমরা যখন ভিটামিন সমৃদ্ধ খাবারের সঙ্গে ফ্যাট গ্রহণ করি তখন ফ্যাট ভেঙে মাইসেলস নামে এক ধরনের অতি ক্ষুদ্র কণা সৃষ্টি হয়। এসব কণা এর ভিতর ভিটামিনকে আবদ্ধ করে ফেলে এবং পরিপাকতন্ত্রের পাচকরসের মধ্য দিয়ে পরিবাহিত করে ভিটামিনকে এপিথেলিয়াল কোষের দিকে নিয়ে যায়। এই এপিথেলিয়াল কোষের মাধ্যমে ভিটামিন মানবদেহে শোষিত হয়। কেউ কেউ রয়েছেন যাদের পাকস্থলীর অভ্যন্তরভাগ ক্ষতিগ্রস্ত হওয়ায় তারা খাদ্য থেকে ভিটামিন গ্রহণ করতে পারেন না। তাছাড়া যারা কেমোথেরাপি এবং রেডিওথেরাপি গ্রহণ করছেন তারা খাবার থেকে সরাসরি ভিটামিন গ্রহণ করতে পারেন না। যারা দীর্ঘমেয়াদী প্যানক্রিয়াটাইটিসে আক্রান্ত তাদের দেহে প্রোটিন, ফ্যাট এবং কার্বোহাইড্রেট শোষণে প্রয়োজনীয় এনজাইম তৈরি হয় না। যারা লিভার বা যকৃতের সমস্যায় আক্রান্ত তাদের প্রয়োজনীয় বাইল বা পিত্তরস নিঃসৃত হয় না। দেহে প্রয়োজনীয় পিত্তরস না থাকলে চর্বি বা ফ্যাট জাতীয় খাদ্য হজম হয় না, আর শরীরে প্রয়োজনীয় ফ্যাট না থাকলে চর্বিতে দ্রবণীয় ভিটামিনগুলো দেহে শোষিত হয় না। ফলে এসব সমস্যা আক্রান্তদের ভিটামিন সাপ্লিমেন্ট গ্রহণ করতে হয়। যুক্তরাষ্ট্রের হার্ভার্ড মেডিকেল স্কুলের মেডিসিন বিভাগের অধ্যাপক জো এন ম্যানসন জানিয়েছেন, সকলেরই নির্বিচারে ভিটামিন ও মিনারেল সাপ্লিমেন্ট গ্রহণ করা উচিত নয়। তিনি বলেন, সুষম খাদ্য গ্রহণের মাধ্যমে এই সমস্যার সমাধান করা যেতে পারে, তবে আলসারেটিভ কোলাইটিস এবং সেলিয়াক ডিজিজে আক্রান্তরা খাদ্য থেকে প্রয়োজনীয় পুষ্টি উপাদান গ্রহণ করতে পারে না। ফলে তাদের দেহে ফ্যাট বা চর্বিতে দ্রবণীয় ভিটামিন এ, ডি, ই, কে এর ঘাটতি দেখা দেয়। এই সমস্যার সমাধানে তাদের মাল্টিভিটামিন দেওয়া যেতে পারে বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন। কিন্তু সাপ্লিমেন্ট আকারেও ভিটামিন সহজে মানবদেহে শোষিত হয় না। এই সমস্যার সমাধানে বিজ্ঞানীরা ভিটামিন গ্রহণের নতুন উপায় খুঁজে বের করার চেষ্টা করছেন। বিজ্ঞানীরা শরীরে ভিটামিন শোষণের যে নিজস্ব প্রক্রিয়া রয়েছে তারই নব রূপায়ণ করার চেষ্টা করছেন। এক্ষেত্রে বিজ্ঞানীরা ন্যানো পার্টিকেল ব্যবহারের চিন্তাভাবনা করছেন, কিন্তু সব খাবারেই এই ন্যানো পার্টিকেল পাওয়া যায় না। এই ন্যানো পার্টিকেল হচ্ছে এমন ক্ষুদ্র কণা যার ঘনত্ব 1 থেকে 100 ন্যানোমিটার হয়ে থাকে। উল্লেখ্য, আমাদের চুলের ঘনত্ব সাধারণত 80,000 থেকে 1 লাখ ন্যানোমিটার হয়ে থাকে। কানাডার আলবার্টা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা জানিয়েছেন, মটর দানা থেকে প্রাপ্ত প্রোটিন থেকে তৈরি ন্যানো পার্টিকেলস ভিটামিন ডি কে আবদ্ধ করতে পারে, ফলে শরীরে ভিটামিন ডি এর শোষণ সহজ হয়। পুষ্টিবিদ ম্যাক ক্ল্যামেন্টস জানিয়েছেন, বেটা ক্যারোটিনয়েড ট্যাবলেটের সাথে লাইপোজোম নামে চর্বি জাতীয় ন্যানো পার্টিকেল গ্রহণ করলে শরীরের ভিটামিন শোষণের হার 20 ভাগ বৃদ্ধি পায়। পুষ্টিবিদ ম্যাক ক্ল্যামেন্টস তার পরিচালিত এক গবেষণায় একদল অংশগ্রহণকারীকে লেটুস, গাজর এবং চেরি টমেটো দিয়ে তৈরি সালাদ এবং একদল অংশগ্রহণকারীকে ন্যানো পার্টিকেল সহ সালাদ গ্রহণ করতে বলেন। গবেষণায় দেখা যায়, যারা শুধুমাত্র সালাদ গ্রহণ করেছেন তাদের ক্যারোটিনয়েড গ্রহণের পরিমাণ ছিল খুবই কম, কিন্তু যারা ন্যানো পার্টিকেল সহ সালাদ গ্রহণ করেছেন তারা বেশি পরিমাণ ক্যারোটিনয়েড শোষণ করতে পেরেছেন। গবেষণার ধারাবাহিকতায় ম্যাকক্ল্যামেন্টস এবং তার সহযোগীরা সালাদে গোলমরিচ যোগ করে দেখতে পান তার শরীরে ভিটামিন শোষণের হার আরও বাড়িয়ে দেয়। গবেষকরা জানিয়েছেন, আমাদের অন্ত্রে থাকা কোষের পরিবাহকগুলো অনেক সময় দেহে শোষিত ভিটামিনগুলোকে বের করে দেওয়ার চেষ্টা করে, কিন্তু গোলমরিচে থাকা রাসায়নিক উপাদান এই কাজে পরিবাহকগুলোকে বাধা দেয় এবং অধিক পরিমাণ পুষ্টি শোষণে সহায়তা করে। ম্যাকক্ল্যামেন্টস বলেন, খাবার থেকে পুষ্টি উপাদান বের করে আনার এই প্রক্রিয়া 1000 বছর ধরেই প্রচলিত। উদাহরণ হিসেবে তিনি বলেন, আমরা হলুদের পুষ্টিগুণ বের করে আনতে দুধের সাথে হলুদ মিশিয়ে পান করে থাকি। ভারতে প্রায় 1000 বছর ধরে দুধের সাথে হলুদ মিশিয়ে পান করার ঐতিহ্য চলে আসছে। পুষ্টিবিদ ম্যাকক্ল্যামেন্টস জানিয়েছেন, আমরা যদি ভিটামিন সাপ্লিমেন্ট গ্রহণ করি তবে তার সঙ্গে এমন খাবার গ্রহণ করা উচিত যাতে ফ্যাট রয়েছে। এক্ষেত্রে দুধ বা দই গ্রহণ করা যেতে পারে বলে তিনি উল্লেখ করেন।
ম্যাক লেমেন্স এবং তার সহযোগী মিসৌরি বিশ্ববিদ্যালয়ের গবেষক রোজি ঝাং জানিয়েছেন, কেইল নামে এক ধরনের ক্যারোটিনয়েড সমৃদ্ধ সবজির সঙ্গে অলিভ অয়েল মিশিয়ে খেলে শরীরে অধিক পরিমাণ পুষ্টিকণা শোষিত হয়। আর তাই অলিভ অয়েল সমৃদ্ধ ভূমধ্যসাগরীয় অঞ্চলের খাবারকে খুবই পুষ্টিকর বলে বিবেচনা করা হয়। বিশেষজ্ঞরা ধারণা করছেন, যুক্তরাষ্ট্রে একদিন মানুষের গড় আয়ু ১৫০ বছর ছাড়িয়ে যাবে। আর এই বিষয়টি নির্ভর করবে আরও অগ্রসর জৈবিক বয়স গণনা এবং পুনরুজ্জীবন প্রক্রিয়ার উন্নতির উপর। যুক্তরাজ্যের ক্যামব্রিজ ইনস্টিটিউট অব সায়েন্সের অল্টোস ল্যাবের প্রধান গবেষক ডক্টর স্টিভ হোরবাথ এক নিবন্ধে এই আশাবাদ জানিয়েছেন। বৈশ্বিক পরিসংখ্যান অনুযায়ী বর্তমানে মানুষ তাদের পূর্ববর্তী প্রজন্মের তুলনায় বেশি দিন বেঁচে থাকছে। ২০২৪ সালের পরিসংখ্যান অনুযায়ী যুক্তরাষ্ট্রের মানুষের গড় বয়স ছিল ৭৯ বছরের বেশি, যা পূর্ববর্তী যে কোনো সময়ের চেয়ে অধিক। ধারণা করা হচ্ছে ২০২৫ সালের পরিসংখ্যান প্রকাশিত হলে মার্কিনীদের গড় বয়স ২০২৪ সালে রেকর্ডকেও ছাড়িয়ে যাবে। বিশেষজ্ঞরা ধারণা করছেন, কোভিড সংক্রমণের কারণে মৃত্যুহার হ্রাস, মাদকাসক্তিতে মৃত্যু কমে যাওয়া এবং হৃদরোগ ও ক্যান্সারের ঝুঁকি কমে আসার ফলে যুক্তরাষ্ট্রের মানুষের গড় আয়ু বৃদ্ধি পেয়েছে। বিশেষজ্ঞরা ধারণা করছেন, চলমান এই ধারা অব্যাহত থাকলে যুক্তরাষ্ট্রে একদিন মানুষের গড় আয়ু ১৫০ বছর ছাড়িয়ে যাবে। আর এই বিষয়টি নির্ভর করবে আরও অগ্রসর জৈবিক বয়স গণনা এবং পুনরুজ্জীবন প্রক্রিয়ার উন্নতির উপর। যুক্তরাজ্যের ক্যামব্রিজ ইনস্টিটিউট অব সায়েন্সের অল্টোস ল্যাবের প্রধান গবেষক ডক্টর স্টিভ হোরবাথ এক নিবন্ধে এই আশাবাদ জানিয়েছেন। তবে কবে নাগাদ মানুষের বয়স ১৫০ ছাড়িয়ে যেতে পারে, এই বিষয়ে কোনো সঠিক দিনক্ষণ জানাননি স্টিভ। তবে স্টিভ কথা জোর দিয়ে জানিয়েছেন, ভবিষ্যতে মানুষ ১৫০ বছর বেঁচে থাকবে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই, এটা হবেই। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অবস্থিত ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের মানব জিনতত্ত্ব এবং বায়োস্ট্যাটিস্টিক্স বিভাগের সাবেক অধ্যাপক এবং দীর্ঘজীবিতা বা লংজিভিটি বিশেষজ্ঞ ডক্টর স্টিভ তার সারা জীবন মানবদেহের জৈবিক নির্দেশক সমূহের প্রকৃতি বুঝতে কাজ করেছেন। ডক্টর স্টিভ ২০১০ সালে শুরুর দিকে একটি এইজিং ক্লক তৈরি করেন। এর মাধ্যমে মানুষের দেহকোষের ভিতরে আণবিক পরিবর্তন সমূহ পর্যবেক্ষণ করে মানুষের আয়ু সম্পর্কে ধারণা পাওয়া সম্ভব। পরবর্তীতে বিশেষজ্ঞরা আরও বেশ কয়েক ধরনের বায়োলজিক্যাল এইজিং ক্লক তৈরি করেন, যার মাধ্যমে মানুষের মৃত্যু সম্পর্কে আগাম ধারণা পাওয়া যেতে পারে। টাইম ম্যাগাজিনকে দেয়া সাক্ষাৎকারে ডক্টর স্টিভ জানান, বয়স সম্পর্কে ধারণা পেতে এইজিং ক্লক তৈরির বিষয়টা ছিল খুবই গুরুত্বপূর্ণ। তিনি বলেন, দীর্ঘজীবিতা সম্পর্কে ধারণা নেওয়ার আগে মানুষের জৈবিক বয়স সম্পর্কে ধারণা নেওয়াটা জরুরি ছিল। অধ্যাপক স্টিভ বলেন, একদিন হয়তো এমন উপায় খুঁজে বের করা সম্ভব হবে যার মাধ্যমে বয়সকে উল্টো দিকে চালিত করা সম্ভব হবে। ডক্টর স্টিভ কখনো বলেননি যে মানুষ ১০০০ বছর বেঁচে থাকবে। তিনি বলেছেন, কল্পনা করুন আগামী ১০০ বছরে চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে কি অসাধারণ সব অগ্রগতি হতে পারে এবং মানুষের স্বাস্থ্যের ক্ষেত্রে তার কি ইতিবাচক প্রভাব পড়তে পারে। ডক্টর স্টিভ বলেন, আমরা যদি যুদ্ধ বিগ্রহ এড়াতে পারি তবে আমাদের আরও দীর্ঘজীবন লাভ করা সম্ভব। ক্যালিফোর্নিয়া ভিত্তিক প্রতিষ্ঠান 100 হেলথের চিফ মেডিকেল অফিসার ডাক্তার ইভ হেনরি জানিয়েছেন, অধ্যাপক স্টিভ মানুষের ১৫০ বছর পর্যন্ত বেঁচে থাকার যে ধারণা করছেন তা অবশ্যই সম্ভব। তিনি বলেন, অধ্যাপক স্টিভের গবেষণা আশাব্যঞ্জক, এই গবেষণা সঠিক। দর্শক মণ্ডলী, স্বাস্থ্য বার্তার এই পর্যায়ে এখন রয়েছে হাসপাতাল পরিচিতি।
শ্বাসতন্ত্রের প্রদাহ ও ফুসফুসের সংক্রমণজনিত বিভিন্ন রোগের সুচিকিৎসা নিশ্চিত করতে ১৯৫৫ সালে রাজধানীর মহাখালীতে যাত্রা শুরু করে জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতাল। সাধারণ মানুষের কাছে যা টিবি হাসপাতাল নামে বেশি পরিচিত। প্রতিষ্ঠার পর থেকেই শ্বাসকষ্ট, যক্ষ্মা, নিউমোনিয়া, ব্রনকাইটিস, অ্যাজমা ও ফুসফুসের সংক্রমণজনিত নানা রোগের চিকিৎসায় অনন্য ভূমিকা পালন করে আসছে প্রতিষ্ঠানটি। ৮৭০ শয্যার এই হাসপাতালটিতে রয়েছে ২০০-রও বেশি বিশেষজ্ঞ চিকিৎসক ও প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ নার্স। রয়েছে আইসিইউ, সিসিইউ, ডিসিইউ সহ সব ধরনের পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা। মাত্র ১০ টাকার টিকিট কেটে বহির্বিভাগে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে পারেন আগত রোগীরা। অপারেশনের ডেট দিছে, যাবতীয় ট্রিটমেন্ট করা হয়েছে, মানে অপারেশন করার জন্য তার বডিক্যাল ফিটনেস ঠিক আছে আর কি, সেবার মান ঠিক আছে। সরকারি হাসপাতাল, এখানে তো খরচ লাগাই না বলতে গেলে, অত্যন্ত অল্প খরচে এই চিকিৎসাটা হয় আর কি। ৬ দিন ধরে এখানকার চিকিৎসা দেখছি, আমি নিজে ব্যক্তিগতভাবে এই চিকিৎসার জন্য সন্তুষ্ট। হসপিটালটা পরিষ্কার পরিচ্ছন্ন আছে, ডাক্তার নার্সরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। সারা দেশ থেকে প্রচুর রুগী এখানে আসে, এই জন্য একটা প্রেশার এখানে থাকে নর্মালি, এটা তো মেনে নিতেই হবে। আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে এদের চিকিৎসা ভালো। হাসপাতালের পরিচালক জানান, প্রতিদিন বহির্বিভাগে সারা দেশ থেকে প্রায় ১২০০ থেকে ১৫০০ রোগী আসেন চিকিৎসা নিতে। এর মধ্যে প্রতিদিন ভর্তি হন ৫০ থেকে ৬০ জন রোগী। রোগীদের বিশাল এই চাপ সামলাতে হিমশিম খেতে হয় চিকিৎসকদের। তাই দীর্ঘদিনের পুরনো ও জরাজীর্ণ এই হাসপাতালটিতে অবকাঠামোগত সুবিধা বৃদ্ধির পরিকল্পনা নেওয়া হয়েছে। একটি ১৫ তলা ভবন নির্মাণের মাধ্যমে ১৫০০ শয্যার ব্যবস্থা করা হবে বলে জানান পরিচালক। এতে করে রোগীদের চাপ কমানোর পাশাপাশি উন্নত চিকিৎসা দেওয়া সহজ হবে। আমাদের ১৯৫৫ সনে এই বক্ষব্যাধি হাসপাতাল হয়েছে। আউটডোরে প্রতিনিয়ত ১২০০ থেকে ১৫০০ রুগী আসতেছে। হসপিটালে ৬৭০ বেড ছিল, আমি দায়িত্ব নেওয়ার পরে ২০০ বেড ইনক্রিজ করেছি, বৃদ্ধি করে বর্তমানে বেড সংখ্যা ৮৭০ করেছি। তারপরেও দেখা যাচ্ছে যে ডেলি ২০, ২৫, ৩০ জন রুগী ভর্তি দিতে পারছি না, কারণ আমরা সিটের বাইরে কোনো পেশেন্ট ভর্তি দিচ্ছি না। এখানে মেডিসিনের পাশাপাশি সার্জারি রুগীদেরও ভর্তির চাপ বেশি থাকে। ১৫০০ শয্যায় উন্নীত করার আমরা একটা পদক্ষেপ নিয়েছি এবং সেই ক্ষেত্রে যদি আমরা ১৫০০ শয্যা করতে পারি, হয়তো বা আমাদের এখানে বহুতল বিশিষ্ট অথবা এই ডিজাইনকে রেখেও এটাকে ভেঙে নতুনভাবে করলে সেই ক্ষেত্রে এই দেশের যে বক্ষব্যাধি রুগীরা আছে, যে মেডিসিনের দেখা যাচ্ছে যে ৩০ থেকে ৪০% রুগী বক্ষব্যাধি কোনো না কোনো রোগে ভোগে। তাইলে সেই ক্ষেত্রে রুগীদের ক্ষেত্রে আমরা অনেকাংশে আমরা রুগীদের সেবা, ভর্তি এবং তাদের স্বাস্থ্য খাতে আমরা তাদেরকে সেবা করতে পারব। শুধু দর্শক, এই পর্যায়ে রয়েছে স্বাস্থ্যসেবা বিষয়ক খবর। উচ্চতর ডিগ্রি অর্জনের লক্ষ্যে ২০২৬ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া নবাগত রেসিডেন্ট চিকিৎসকদের শপথ অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়। অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ১৩০৬ জন রেসিডেন্ট চিকিৎসক অংশ নেন। বিশ্ববিদ্যালয়ের শহীদ আবু সাইদ মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন বলেন, রোগীদের বিদেশমুখিতা প্রতিরোধের পাশাপাশি দেশেই নাগরিকদের উন্নত চিকিৎসা সুবিধা নিশ্চিত করতে হবে। তিনি বলেন, চিকিৎসকদের মূল কাজ হবে সুন্দর আচরণ ও হাসিমুখে সেবা প্রদান করা। আমাদের দেশের একটা বিরাট অংশের রোগী বিদেশে চলে যায়। এটা একমাত্র একদিকে যেমন আমাদের অর্থের অপচয়, আরেকদিকে ইট ইজ এ মিসবিলিভ টুয়ার্ডস দ্য ট্রিটমেন্ট অফ আওয়ার ডক্টরস, whether it is right or it is wrong। এখান থেকে আমাদের বের হতে হবে দেশের স্বার্থে, আপনাদের স্বার্থে। এই যে আপনারা ১৩০৬ জন মোস্ট ব্রিলিয়েন্ট স্টুডেন্টস অফ দ্য স্টেট, এখানে আপনারা আজকে ফর বেটার ডিগ্রি, এমডি, এমএস ডিগ্রি নেওয়ার জন্য আপনারা এসেছেন। আমি তো মনে করি এই জাতিকে বাঁচানোর জন্য আপনারা সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডাক্তার এম এ মুহিত বলেন, চিকিৎসকদের সকল সমস্যা ও সম্ভাবনাকে গুরুত্ব দেবে বর্তমান সরকার। এ সময় জনকল্যাণে আরও বেশি আন্তরিক হতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানান স্বাস্থ্য প্রতিমন্ত্রী। প্রতিটা কাজ, প্রতিটা ট্রেনিং, প্রতিটা ক্লিনিক্যাল স্কিল ডেভেলপ করা, আপনার একাডেমিক ডেভেলপমেন্ট, আপনার রিসার্চ মেথোডোলজি জানা থেকে শুরু করে এই 5 বছরে আপনার শ্রম এবং আপনার শিক্ষক এবং মেন্টরদের সর্বাত্মক প্রচেষ্টা এবং বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির মতো দেশের সর্বোচ্চ মেডিকেল এডুকেশনের সেন্টারে আমরা যতটুকু সর্বোচ্চ ব্যবস্থা তৈরি করতে পেরেছি, এই সব আয়োজন শুধু আপনাদের জন্য, যেন আপনারা আপনাদের ক্যারিয়ারকে সর্বোচ্চ পর্যায়ে গড়ে নেওয়ার জন্য যাত্রাটা শুরু করতে পারেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাক্তার শাহিনুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডাক্তার হারুন আল রশিদ, মহাসচিব ডাক্তার জহিরুদ্দিন শাকিল সহ বিশেষজ্ঞ চিকিৎসকগণ বক্তব্য রাখেন। দর্শক মণ্ডলী, স্বাস্থ্য বার্তার এই পর্যায়ে আপনাদের জন্য রয়েছে হেলথ টিপস। বাইপাস সার্জারি মানে হলো, মনে করেন আপনি একটা রাস্তায় কোনো মানে জ্যাম হয়েছে অথবা রাস্তায় কোনো একটা মানে সমস্যা, আপনি ওই রাস্তা দিতে পারতেছেন না, বা বিকল্প হিসেবে একটা ফ্লাইওভার অথবা সাইড রাস্তা দিয়ে আমরা যাই। ঠিক তেমনি হাড়ে সেম, হাড়ে যদি একটা কোনো একটা রক্তনালীতে ব্লক হয়, আমরা একটা আলাদা লাইন করে দেয়, কারণ সার্জন আলাদা লাইন করে দেয়। এটাই হলো বাইপাস সার্জারি। এটা কিন্তু সবাইকে করা হয় না, যাদের আমরা এনজিওগ্রাম করার পরে দেখি রিংয়ের মানে কন্ডিশনটা অনেক খারাপ, অনেক পুরনো ব্লক, যেটা ক্যালসিয়াম জমে গেছে, যেখানে রিং পরানো যাবে না, রিং দিয়ে খুলবে না, অথবা যাদের ডায়াবেটিস আছে, অথবা রক্তনালীটা অনেক বড়, যেটা কিনা রিং দিয়ে কভার হবে না, অথবা হাড়ের মুখে রক্তনালী একদম মুখে ব্লক, যেটা লেফট মেইন ডিজিজ বলে, একদম রক্তনালী মুখে ব্লক, এদের কিন্তু আমরা বাইপাস করার উপদেশ দেওয়া হয়, একটা কার্ডিয়াক সার্জন আছে আমরা রেফার করি। আসলে বাইপাস সার্জারিটা আসলে এটা বিভিন্ন পদ্ধতি আছে, এমন একটা বিটিং পদ্ধতি, নন বিটিং পদ্ধতি। বিটিং পদ্ধতি মানে হলো হাড়ের পাম্প সচল থাকবে, আর নন বিটিং হলো হাড়ের পাম্পটা আর্টিফিশিয়াল একটা মেশিনের মাধ্যমে হাড় অফ করে। আর একটা নতুন পদ্ধতি আসছে যেটা বলা হয় মিনিমাম ইনভেসিভ, মানে ছোট একটা ছিদ্র করে, আমরা সবাই জানি বাইপাস সার্জারি পুরো ওপেন বুক কেটে করে, আর মিনিমাম ইনভেসিভ যারা ছোট্ট একটা ছিদ্র করে সার্জনরা এটা করে থাকে। এটা কিন্তু অনেক সেফ এবং রোগীর প্রবেশ হতে ঝুঁকি অথবা ইনফেকশন হওয়ার ঝুঁকি কম থাকে। বাইপাস সার্জারি স্বাভাবিক জীবনযাপন করতে আপনার 1 থেকে 2 মাস সময় লাগে, 2 মাস পর স্বাভাবিক জীবন ফিরে আসতে পারবে। আমাদের রিস্ক ফ্যাক্টর যেগুলো আছে, যেগুলো আমরা বলি এই যে ডায়াবেটিস, প্রেশার, ডিসলিপিডিমিয়া, কোলেস্ট্রল, ফ্যামিলি হিস্ট্রি, স্মোকিং, তারপর স্যানিটারি ওয়ার্কার যারা বসে কাজ করে, মানে হাঁটা চলার সুযোগ কম, আর অতিরিক্ত স্ট্রেস, টেনশন, এই সব কিছু মিলে আসলে এখন কম বয়সে কিন্তু আমরা হার্টের রোগী ইদানিং খুবই পাওয়া যাচ্ছে। সুপ্রিয় দর্শক, স্বাস্থ্য বার্তার আজকের আয়োজন এখানেই শেষ হলো। আপনাদের সবাইকে আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।